প্রিয় ছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা আজকে বেশ কয়েক সপ্তাহ আমি জুমে ক্লাস নিচ্ছি না, তো আজকে চিন্তা করলাম যে না, জুমে একটা ক্লাস নেই, তোমাদের অ্যাসাইনমেন্টের উপর কিছু কথা বলবো। অ্যাসাইনমেন্টটা কিভাবে লিখতে হবে, কি করবে, এগুলো সম্পর্কে বলবো, সেজন্য আমি আজকে এই জুমে আসছি। তো এখানে পার্টিসিপেন্ট আমি খুব কমই দেখতে পাচ্ছি। যাই হোক, তোমরা প্রশ্নটা নিশ্চয়ই দেখেছো, তারপর আমি তোমাদেরকে একটু প্রশ্নটা বলবো, তারপরে প্রশ্নটা কি করতে হবে আমি একটু দেখে দেখে বলি, কারণ এটা আমি হিসাব বিজ্ঞানে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে এটা ছিল প্রথমে একটু তোমাদের প্রশ্নটা বলি। অ্যাসাইনমেন্টে এটা চ্যাপ্টার 2 দ্বিতীয় অধ্যায়ের হিসাবের বৈষম্য বা হিসাব পরিচিতি, বৈষম্য পরিচিতি। তিস্তা বিপণী বিতানে নির্দিষ্ট খতিয়ানের 31 মে 2021 তারিখের উদ্বৃত্ত সমূহ যথাক্রমে নগদ 32,000 টাকা, অফিস সরঞ্জাম 30,000 টাকা, প্রাপ্য হিসাব 25,000 টাকা, প্রদেয় হিসাব 18,000 টাকা এবং টাকা জুন 2021 মাসে সংঘটিত ঘটনাসমূহ নিম্নে উল্লেখ করা হলো। এখানে জুনের 2 তারিখ আছে, মালিক নগদ 10,000 টাকা ও 30,000 টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তারপরে আছে 5 তারিখ 40,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, যা 60% নগদে। 9 তারিখ ভাড়া পরিশোধ 8,000 টাকা। জুন 12 তারিখ চলতি মাসে 5 তারিখে ধারে বিক্রয়ের টাকা পাওয়া গেল, 500 টাকা বাট্টা মঞ্জুর করা হলো। 17 তারিখ মালিক ব্যক্তিগত সম্পদ 1 লক্ষ টাকায় বিক্রয় করে নিজ ব্যবহারের জন্য 50,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ ক্রয় করেন। তারপরে 20 তারিখ ঘোষ এন্ড সন্সের নিকট থেকে পণ্য ক্রয় 9,000 টাকা, যার 50% ধারে। তারপরে 23 তারিখ আছে ঘোষ এন্ড সন্সকে তার পাওনা পরিশোধ করা হলো, 200 টাকা বাট্টা পাওয়া গেল। 26 তারিখ 30,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো। আর 30 তারিখ হলো ম্যানেজারের বেতন প্রদান করা হলো 10,000 টাকা। এই হচ্ছে মোটামুটি প্রশ্ন। তাহলে এই এই উদ্দীপকের আলোকে আমাদের কি কি করতে হবে সেটা তোমাদের এখানে কিছু শিখন ফল দেয়া আছে। এখানে তোমাদের দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে, ডেবিট ক্রেডিট নির্ণয়, ডেবিট ক্রেডিট নির্ণয়টা মূলত আমরা জাবেদা করতে পারছি কিনা সেটা দেখা। তারপরে হিসাব চক্রের ধাপসমূহ ব্যাখ্যা করা, ধাপসমূহ কি কি। এরপরে আসবে হিসাবের প্রাথমিক বইয়ের প্রকারভেদ, তারপরে হিসাবের পাকা বই খতিয়ান প্রস্তুত করতে পারবে কিনা, খতিয়ানের যে নির্ণয়, নগদান বই, নগদ প্রাপ্তি জাবেদা, প্রদান জাবেদা, এগুলো তৈরি করা। আর নির্দেশনা সংকেতে কিছু কয়েকটা দেওয়া আছে ধাপ বা পরিধি, আর নির্দেশক যেটা দেয়া আছে সেটাই কিন্তু তোমাদের সেটার ভিত্তিতে আলোকেই তোমাদের আনসারটা করতে হবে, প্রশ্নের উত্তরটা লিখতে হবে। যদিও আমরা জানি যে হিসাব বিজ্ঞানের প্রশ্ন 10 নম্বরের প্রশ্নগুলো ছিল 2, 4, 4, কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টের কিন্তু নাম্বার হচ্ছে 20। সেটা ভাগ করা হয়েছে কিভাবে, প্রতিটা 4 নাম্বার করে। এখানে নির্দেশক যেটা দেয়া ছিল, নির্দেশকের আলোকে হিসাব চক্রের ধাপগুলো ব্যাখ্যা করো। তারপরে আছে 2, 5, 9, 20 তারিখের লেনদেনগুলোর সমীকরণে প্রভাব দেখাও। আর 2, 5, 17, 26 তারিখের ঘটনা জাবেদা দাখিলা দেখাও। আর মূলধন হিসাব, নগদান হিসাব, তারপর অফিস সরঞ্জাম হিসাব, তারপরে হলো প্রদেয় হিসাব প্রস্তুতকরণ, অর্থাৎ এগুলা খতিয়ান করতে হবে। আর উম নাম্বার দেয়া ছিল জুন 2, 5, 12, 20, 23 ও 30 তারিখের লেনদেনগুলো নিয়ে নগদ প্রাপ্তি জাবেদা এবং প্রদান জাবেদা প্রস্তুতকরণ। এই হচ্ছে প্রশ্ন। আর এরপরে আছে যেমন নম্বর বন্টনটা কিভাবে করা হবে সেটাও তোমরা জানো। নম্বর বন্টনটাও একটু তোমাদের দেওয়া হয়েছে। 1 থেকে 9 পর্যন্ত যারা পাবে সেটাকে বলা হয় অগ্রগতি প্রয়োজন। এইভাবে 10 থেকে 13, 10, 11, 12, 13 ভালো। তারপরে 14, 15 পেলে আমরা দিব উত্তম। 16 থেকে 20 নম্বরের মধ্যে পেলে এটা হচ্ছে অতি উত্তম, অর্থাৎ A+ যেটা। তাহলে 20 নাম্বারের আনসার তোমাদের করতে হবে, এবং সেটা ক, খ, গ, ঘ, উম এই 5টার ভিত্তিতে 20 নম্বরের আনসার তোমাদের তৈরি করতে হবে। তাহলে বুঝাই যাচ্ছে প্রতিটাতে আমরা 4 নাম্বার করে পাচ্ছি। কতে 4 নাম্বার, খতে দেখো 4টা এন্ট্রি আছে 4 নাম্বার, গতেও 4টা এন্ট্রি আছে 4 নাম্বার। তারপরে মূলধন হিসাব, নগদান হিসাব, অফিস সরঞ্জাম, প্রদেয় হিসাব, এখানেও আমরা ধরবো 4 নাম্বার। তারপরে জুন ওখানে যেটা দেয়া ছিল 6টা এন্ট্রি দেয়া ছিল, আর 2টা করতে বলা হয়েছে, একটা নগদ প্রাপ্তি জাবেদা, একটা নগদ প্রদান জাবেদা, সেখানেও হচ্ছে 4 নাম্বার। তাহলে নগদ প্রাপ্তি জাবেদার জন্য 2 নাম্বার, নগদ প্রদান জাবেদার জন্য
আমরা যদি ধরি তাহলে সেখানে আমরা দিব 2 নাম্বার করে। এভাবে আমরা তৈরি করব। এখন প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আছে হিসাব চক্রের ধাপগুলো ব্যাখ্যা করো। এটা আমি পুরোপুরি তোমাদের উপরই ছেড়ে দিলাম, কারণ হিসাব চক্রটা কাকে বলে, প্রথম হিসাব চক্র কাকে বলে লিখতে হবে। আচ্ছা, তার আগে তোমাদের যেটা করতে হবে, তোমরা যে অ্যাসাইনমেন্ট তৈরি করবে, অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠাটা তোমরা একটু ডাউনলোড করে নিবে, কোনো কম্পিউটারের দোকান থেকে ডাউনলোড করে সেটা তোমরা কয়েক কপি, তোমাদের লাগবে 30টা পেজ, 30টার জন্য 30টা পেজ লাগবে। সুতরাং তোমরা 30টা ফটোকপি করে ফেলতে পারো এবং প্রত্যেকটা ফটোকপি প্রতিটা অ্যাসাইনমেন্টের সাথে সংযুক্ত করে দিবে। প্রথম অংশটা তোমরা ফিল আপ করবে, ওখানে যা যা ছিল, প্রথম অংশের মধ্যে যা যা ছিল সেটা তোমরা ফিল আপ করবে। তারপরে দ্বিতীয় অংশটা, একটা অংশ শিক্ষকরা ফিল আপ করবে, একটা অংশ ফিল আপ করবে বোর্ড, একটা অংশ ফিল আপ করবে শিক্ষকরা, একটা অংশ ফিল আপ করবে কলেজ। এভাবেই ছিল। সেভাবে যেভাবে দেয়া ছিল নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী তোমরা সেটা করবে। তারপরে এরপরে আমি নির্দেশনা অনুযায়ী কভার পৃষ্ঠাটা তোমরা করবে। কভার পৃষ্ঠাটা হবে সিঙ্গেল পেজে। আর তোমরা অফসেট পেপার বলবো না আমি, A4 সাইজের কাগজ, যেটা অফসেটও হতে পারে নন অফসেটও হতে পারে, তোমরা ইউজ করতে পারো। আর সিঙ্গেল পেজও ইউজ করতে পারো, উভয় পৃষ্ঠাও ইউজ করতে পারো, তোমাদের সুবিধা মতো তোমরা করবে। পেজটা যদি পাতলা হয় তাহলে তোমরা সেটা সিঙ্গেল পেজ ইউজ করতে পারো, আর একটু ভারী পেজে তোমরা উভয় পৃষ্ঠায় লিখতে পারো, সেটার জন্য কোনো সমস্যা নেই। তবে আমরা পরীক্ষার খাতা আমরা উভয় পৃষ্ঠায় লিখি, এখানে উভয় পৃষ্ঠায় লিখলে কিন্তু কোনো সমস্যা নেই। তো প্রথমে একটু হিসাব চক্রের ধাপগুলো আলোচনা করা বা ব্যাখ্যা করতে গেলে, হিসাব চক্র কাকে বলে? হিসাব রক্ষণ প্রক্রিয়াটা কিন্তু একটা সার্কেল ভাবে ধাপে ধাপে আবর্তিত হয়। তো হিসাব রক্ষণ প্রক্রিয়া যে ধাপে ধাপে আবর্তিত হয়, এই আবর্তন প্রক্রিয়াটাকে কিন্তু আমরা হিসাব চক্র বলি। অর্থাৎ কোনটার পর কোনটা আসবে, এই যে চক্রটা, এটা হচ্ছে হিসাব চক্র। প্রথমে হিসাব চক্রের চিত্রটা একটু তোমরা দিবে। চিত্রটা তোমরা রাউন্ড করেও করতে পারো, তোমরা স্কোয়ার সাইজের করেও করতে পারো। এখানে 1 2 3 4 করে নাম্বারিং করে 10টা 11টা পয়েন্ট আছে, 11টা পয়েন্ট তোমরা 11টা দিয়ে একটা হিসাব চক্রের চিত্র তোমরা অঙ্কন করবে। মাঝখানে লিখবে হিসাব চক্র, আর চারিদিকে হিসাব চক্রের ধাপগুলো উল্লেখ করবে। যেমন প্রথম ধাপটা হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ, তারপরে ধাপটা হচ্ছে জাবেদা প্রস্তুত বা লেনদেন লিপিবদ্ধকরণ, তারপর খতিয়ান পোস্টিং করণ, এরপরে হচ্ছে রেওয়ামিল প্রস্তুতকরণ, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য আমরা রেওয়ামিল প্রস্তুত করে থাকি। তারপর রেওয়ামিলের পরবর্তীতে আসবে 5 নম্বরের সমন্বয় ও ভুল সংশোধনী দাখিলা, অর্থাৎ রেওয়ামিলে যদি কোনো এন্ট্রি বাদ পড়ে যায় সেটা আমরা ভুল সংশোধনী দাখিলা বা সমন্বয় দাখিলা দিয়ে করব। তারপরে 6 নম্বরে সমন্বিত রেওয়ামিলের সাথে সমন্বয়গুলো সংযুক্ত করে সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করতে হবে। এরপরে কার্যপত্রটা ঐচ্ছিক, না করলেও চলবে। তারপরে হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, তারপরে সমাপনী দাখিলা। আর্থিক বিবরণী প্রস্তুতকরণে আর্থিক বিবরণীতে 3টা ধাপ থাকবে, 3টা ধাপই বলা যায়, বিশদ আয় বিবরণী, তারপরে মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। এভাবে আমরা করি। তারপর সমাপনী দাখিলা, এরপরে সমাপনী উত্তর রেওয়ামিল, বিপরীত দাখিলাটা ঐচ্ছিক, বিপরীত দাখিলা দিয়ে আবার প্রারম্ভিক দাখিলায় আমরা চলে যাব। প্রারম্ভিক দাখিলা দিয়ে লেনদেনটা আমরা জাবেদার কাজটা আবার শুরু করব। এইভাবে চক্রের কাজগুলো ধাপে ধাপে আবর্তিত হয়। এই চিত্রটা তোমরা আঁকবে এবং এখান থেকে ব্যাখ্যা করবে, চিত্রটা ব্যাখ্যা করে দিবে। এটা হচ্ছে ক নাম্বারটা। এরপরে খ নাম্বারটা ছিল লেনদেনগুলো সমীকরণে প্রভাব দেখাও। তো সমীকরণে প্রভাব দেখাতে গেলে অনেক স্টুডেন্টরা লেনদেনটা লিখে কোনটা হ্রাস পাচ্ছে কোনটা বৃদ্ধি পাচ্ছে এভাবে দেখায়। তবে আমি যেটা তোমাদের সাজেস্ট করব সেটা হচ্ছে তোমরা টেবুলার ছকে হিসাবের সমীকরণটা টেবুলার ছকে দেখাতে চেষ্টা করবে। শিক্ষার্থীরা তোমরা দেখো, প্রথমে হিসাব চক্রের ধাপগুলো ব্যাখ্যা করবে। খ নাম্বারে জুন 2, 4, 2, 5, 9 ও 20 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণে প্রভাব দেখাও। এটা হচ্ছে খ নাম্বারে ছিল। তো এটা করতে গেলে তোমরা টেবুলার ছকে হিসাব সমীকরণে প্রভাবটা দেখাবে। টেবুলার ছকটা শিখতে পারলে তোমরা বাকিগুলো করতে পারবে। তো এখানে মেইন হচ্ছে কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে প্রথমে তোমাদের জাবেদা শিখতে হবে, খতিয়ানের স্থানান্তর শিখতে হবে, সমীকরণ শিখতে হবে, তারপরে খতিয়ানের ব্যালেন্স নিয়ে রেওয়ামিল প্রস্তুতকরণ এবং বিভিন্ন নগদ প্রাপ্তি জাবেদা, প্রদান জাবেদা, এগুলো আমাদের এই চ্যাপ্টার থেকে আমরা শিখবো।
তো এখানে যেহেতু সমীকরণের প্রভাব 4টা এন্ট্রি দেওয়া আছে, 4টারই আমরা করব, সবগুলো এন্ট্রি কিন্তু আমরা করব না। টেবুলার ছকটা করতে গেলে এখানে একটা নির্দেশনায় ছিল প্রারম্ভিক উদ্বৃত্ত সহ। তাহলে মে মাসের যেটা সমাপনী উদ্বৃত্ত সেটা হচ্ছে জুন মাসের প্রারম্ভিক উদ্বৃত্ত। আমি প্রারম্ভিক উদ্বৃত্ত দিয়ে শুরু করলাম। তারিখ, প্রথম কলামটা হবে তারিখ, তারপর সম্পদ, তারপর হচ্ছে সম্পদের মধ্যে আসবে নগদ, তারপর বা নগদান হিসাব, অফিস সরঞ্জাম, প্রাপ্য হিসাব। আর আমরা জানি টেবুলার, আমরা জানি হিসাব সমীকরণ হচ্ছে A = L + OE। এ হচ্ছে সম্পদ, এল হচ্ছে দায় বা লাইবিলিটিস, ওই হচ্ছে ওনারশিপ, ও সেটা হচ্ছে ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব, আর এল হচ্ছে দায় বা বহির্দায়, আর এ হচ্ছে অ্যাসেট। অ্যাসেটের মধ্যে সেটা স্থায়ী সম্পদ হতে পারে, চলতি সম্পদ হতে পারে, যা থাকে সেগুলো যে অঙ্ক প্রশ্ন অনুযায়ী যেগুলো যেগুলো আসবে সেগুলো তোমরা লিখবে, দায় যেগুলো যেগুলো আসবে সেগুলো তোমরা লিখবে, এবং মালিকানা সত্ত্ব বা ওনার সিকিউরিটিটা একটা কলাম হবে। এখানে আমি 3টা কলাম, এখানে প্রশ্ন অনুযায়ী 3টা কলাম আসবে সম্পদে। একটা হচ্ছে নগদ হিসাব বা নগদান হিসাব, অফিস সরঞ্জাম, আর একটা হচ্ছে প্রাপ্য হিসাব। তারপরে দায়ের মধ্যে একটা এল, প্রদেয় হিসাব, আর ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব, 2টা কলাম। জুনের 1 তারিখে ব্যালেন্স হিসাবে দেখাবো নগদ, এটা প্রশ্নে দেয়া ছিল, তোমরা প্রশ্নটা দেখে দেখে লিখবে। নগদ 32,000 টাকা, অফিস সরঞ্জাম 30,000 টাকা, প্রাপ্য হিসাব 25,000 টাকা। আর দায় হচ্ছে প্রদেয় হিসাব, মালিকানা সত্ত্ব, প্রদেয় হিসাব 18,000 টাকা। এই 4টা দেয়া ছিল প্রশ্নে। তাহলে মালিকানা সত্ত্বটা আমরা কিভাবে বের করলাম? 3টা সম্পদ যোগ করে 18,000 টাকা বাদ দিলে 69,000 টাকা আসবে। এটা হচ্ছে মালিকানা সত্ত্বের ব্যালেন্স 69,000 টাকা। এটাকে আমরা বলবো, মন্তব্য কলামে লিখবো, এটা উদ্বৃত্ত, প্রারম্ভিক উদ্বৃত্ত বা উদ্বৃত্ত। তারপরে 2 তারিখে দেয়া আছে মালিক 10,000 টাকা নগদ ও 30,000 টাকা অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করলেন, এরকম ছিল মনে হয়। তাহলে এটা আগের মাসের একটা ব্যালেন্স ছিল, আবার নতুন কিছু মূলধন আনা হলো। তাহলে নগদান হিসাব, এটা জাবেদাটা হবে নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। সম্পদ যদি বৃদ্ধি পায়, ডেবিট হয়, তাহলে আমরা যোগ করব, আর যদি ক্রেডিট হয় তাহলে আমরা বাদ দিব। আর দায়ের ক্ষেত্রে দায় যদি ক্রেডিট হয় যোগ করব, ডেবিট হলে বাদ দিব। জাবেদা অনুযায়ী যদি আমরা সমীকরণটা করতে চাই, সমীকরণের ক্ষেত্রে সমীকরণটা আমরা করব, জাবেদায় যদি অ্যাসেট ডেবিট হয় যোগ হবে, ক্রেডিট হলে বিয়োগ করবে। আর লাইবিলিটি বা ওনার সিকিউরিটির ক্ষেত্রে আমরা যদি ক্রেডিট হয় যোগ হবে, যদি ডেবিট হয় বাদ দিব। তাহলে নগদে আসবে 10,000 টাকা, এটা প্লাস, অফিস সরঞ্জাম 30,000 টাকা প্লাস, প্রদেয় হিসাব নাই, প্রাপ্য হিসাব নাই, আর 2টা যোগ করে মূলধন বিনিয়োগ, মূলধনে আসবে 40,000 টাকা। আমরা মন্তব্যে লিখবো মূলধন বিনিয়োগ। তারপরে 5 তারিখের এন্ট্রিটা ছিল 40,000 টাকার পণ্য বিক্রয় করে 60% নগদে, এবং অবশিষ্টটা কি 60% যদি নগদে হয়, বাকিটা আমরা ধরবো ধারে। আর যদি কিছুই বলা না থাকে তাহলে কিন্তু আমরা নগদে মনে করে অঙ্কটা করতে পারি। আবার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে বিক্রয় করলে সেটাকে আমরা ধারে লেনদেন মনে করতে পারি। তাহলে নগদ 40,000 টাকা, 60% হলো 24,000 টাকা, আর 40% হচ্ছে 16,000 টাকা। নগদে আসবে 24,000 টাকা প্লাস, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। মালিকানা সত্ত্বের সাথে আয়গুলো যোগ হবে, ব্যয়গুলো বাদ যাবে, উত্তোলন বাদ যাবে, নিটলাভ যোগ হবে। এভাবে আমরা মালিকানা সত্ত্ব কিভাবে নির্ণয় করি? মূলধন যোগ নিটলাভ বাদ উত্তোলন। তো নিটলাভ তো দেয়া না থাকলে ব্যয়গুলো বাদ যাবে, আয়গুলো যোগ করতে হবে। এখানে আয় আসছে, ধারে বিক্রয়টা হচ্ছে আয়, সুতরাং এটা যোগ হবে। আর সম্পদের দিকে বৃদ্ধি পাবে, নগদ বৃদ্ধি পাবে, প্রাপ্য বৃদ্ধি পাবে, এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। মনে রাখবে সমীকরণের বাম দিক ডান দিক 2টা কিন্তু সমান হতে হবে। আমরা যোগ করি বিয়োগ করি যাই করি, কিন্তু 2 দিক সমান হতে হবে। এরপরে 9 তারিখের এন্ট্রিটা ছিল ভাড়া প্রদান 8,000 টাকা। 8,000 টাকা ভাড়া প্রদান করলে নগদান হিসাব ক্রেডিট করতে হবে, ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো নগদ যেহেতু ক্রেডিট করলাম, সম্পদ ক্রেডিট করলে বিয়োগ হবে, বাদ দিব। আর এদিকে আমাদের ভাড়া প্রদান একটা ব্যয়, ব্যয়টাও আমরা মূলধন থেকে, মালিকানা সত্ত্ব থেকে বাদ দিব। 8,000 টাকা বিয়োগ, আর এদিকে 8,000 টাকা মূলধন থেকে বিয়োগ। 20 তারিখের এন্ট্রিটা ছিল পণ্য ক্রয় 9,000 টাকা, যার 50% বা 50% নগদে আর 50% ধারে। তাহলে নগদে যদি পণ্য ক্রয় করা হয়, নগদ টাকা কমে যাবে, নগদান হিসাব ক্রেডিট করতে হবে। জাবেদাটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে ক্রয়টা যেহেতু ব্যয় মনে করব আমরা, ক্রয়কে ব্যয় মনে করে মালিকানা সত্ত্ব থেকে বাদ দিব। প্রদেয় হিসাব বৃদ্ধি পাচ্ছে 4,500 টাকা, নগদ টাকা হ্রাস পাচ্ছে 4,500 টাকা। এবার আমরা যদি যোগ করি, আমরা যোগ করলে দেখতে পাবো
নগদ কলামের যোগ করে রেজাল্ট আসছে ৫৩,৫০০ টাকা। ৩২,০০০, ১০,০০০, ২৪,০০০ যোগ ৮,০০০ বিয়োগ ৪,৫০০ বিয়োগ করলে ৫৩,৫০০। অফিস সরঞ্জাম ব্যালেন্স ছিল ৩০,০০০, ২ তারিখের এন্ট্রিতে ছিল ৩০,০০০, টোটাল ৬০,০০০। প্রাপ্য হিসাব ব্যালেন্স ছিল ২৫,০০০, আবার নতুন ধারে বিক্রয় ১৬,০০০, টোটাল ৪১,০০০। এরপর প্রদেয় হিসাব ব্যালেন্স ছিল ১৮,০০০ এবং ধারে ক্রয় ছিল ৪,৫০০, টোটাল ২২,৫০০। তারপরে মালিকানা সত্ত্ব আমরা প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল মূলধনের ৬৯,০০০, মূলধন বিনিয়োগ ৪০,০০০ টাকা যোগ ধারে বিক্রয় যোগ ভাড়া প্রদান বাদ ক্রয় বাদ দিয়ে ১,৩২,০০০ টাকা। তাহলে এবার আমরা যোগ করে রেজাল্ট পাচ্ছি প্রদেয় হিসাব আর মূলধন হিসাব দুইটা যোগ করে ১,৫৪,৫০০, আর এদিকে নগদ অফিস সরঞ্জাম এবং প্রাপ্য হিসাব তিনটা যোগ করে আমরা পাচ্ছি ১,৫৪,৫০০। এভাবে আমরা সমীকরণের প্রভাবটা লিখবো। তো সমীকরণটা যদি তোমরা প্রপারলি শিখতে চাও তাহলে তোমাদেরকে জাবেদা করতে হবে, জাবেদাটা ভালো মতো তোমাদের জানতে হবে। আমি বিশ্বাস করি এবং আশা করি প্রিয় ছাত্রীরা তোমরা জাবেদা খুব ভালো পারো এবং সমীকরণটাও ইনশাল্লাহ পারবে। এরপরে গ নাম্বারে যেটা আমাদের করতে বলা হয়েছে, গ নাম্বারে ছিল 3টা জাবেদা, 4টা জাবেদা করতে বলা হয়েছে, 2, 5, 17 এবং 26 তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও। তাহলে আমরা জাবেদা করতে গিয়ে এখানে দেখো জাবেদা 2 তারিখের জাবেদাটা ছিল মূলধন, নগদ টাকা অফিস সরঞ্জাম নিয়ে মূলধন আনয়ন করলো। নগদান হিসাব এখানে বলা হচ্ছে নগদ 10,000 টাকা, নগদ 10,000 টাকা এবং নগদ 10,000 টাকা এবং 30,000 টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা আরম্ভ করলো। তাহলে নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট করে জাবেদা করতে হবে। এটা হচ্ছে জুনের 2 তারিখ। তারপরে 5 তারিখ ছিল বিক্রয়, তার যার 40%, 60% নগদে এবং 40% ধারে। আমি একটু ব্র্যাকেটে তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে আমরা বের করলাম। 40,000 ইন্টু 60% বের করলে 24,000 টাকা আসবে, আর প্রাপ্য হিসাব 40,000 টাকা ইন্টু 40% বের করলে 16,000 টাকা আসবে। আর বিক্রয় হিসাব ক্রেডিট 40,000 টাকা লিখতে হবে। এই প্রশ্নটার মধ্যে কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা লিখতে বলা হয়েছে। অনেক সময় কিন্তু প্রশ্নে উল্লেখ থাকে 2, 5, 17, 26 তারিখের লেনদেনগুলো জাবেদা দাখিলা দেখাও, ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু যেহেতু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই, কথাটা বলা নাই, তাহলে অবশ্যই আমাদের ব্যাখ্যা লিখতে হবে, কারণ জাবেদা হচ্ছে লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করে তোমাদেরকে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে উপস্থাপন করা, এটা হচ্ছে জাবেদা। তাহলে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট করলাম আমরা, নগদে ও ধারে বিক্রয় করা হলো। 17 তারিখে ছিল 1 লক্ষ টাকা মালিক ব্যক্তিগত সম্পদ বিক্রয় করে আবার নিজের জন্য একটা কম্পিউটার ক্রয় করলো, ল্যাপটপ ক্রয় করলো 50,000 টাকা দিয়ে। এখানে কিন্তু কোনো টাকাই ব্যবসায় আসে নাই, সুতরাং এটা ব্যবসায়িক লেনদেন না, এবং আমাদের ব্যবসায়িক লেনদেন হলে এখানে জাবেদায় এন্ট্রি করতে হবে। যেহেতু এটা ব্যবসায়িক লেনদেন না, সেজন্য জাবেদায় এন্ট্রি করতে হবে না। যেহেতু সম্পূর্ণটাই ব্যক্তিগত লেনদেন, এই জন্য আমরা এটা আমাদের জাবেদা দাখিলা এন্ট্রি করলাম না, এটা কারবারি লেনদেন নয় বলে কোনো দাখিলা করতে হবে না। তারপরে ছিল 26 তারিখে ছিল নগদে পণ্য বিক্রয় 30,000 টাকা, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 30,000 টাকা, নগদে পণ্য বিক্রয় করা হলো লিখে আমরা জাবেদা দাখিলাটা শেষ করব। আমি আশা করি এটা তোমরা পারবে। তারপরে যেটা আমাদের করতে হবে, আমি এখানে খতিয়ানগুলো করিনি, খতিয়ানগুলো তোমাদের দেখাইনি, আমি চাচ্ছি যে তোমরা নিজেরাই খতিয়ানগুলো করবে। খতিয়ান করতে গেলে যেটা প্রথমে করতে হবে সেটা হলো তোমাদেরকে সম্পূর্ণ জাবেদাটা একটু করতে হবে। জাবেদাটা আমি রাফ তোমাদের একটু বলে দিই, সবগুলো জাবেদা তোমরা একটু দেখে নাও। জাবেদাগুলো যদি তোমরা করতে চাও, তোমরা জাবেদাগুলো রাফ একটা পেজে করে ওখান থেকে নিয়ে এন্ট্রিগুলো এটা পোস্টিং দিয়ে তোমরা খতিয়ানগুলো করবে, যে খতিয়ানগুলো করতে বলা হয়েছে। প্রথম 2 তারিখের এন্ট্রিটা, 1 তারিখে যেহেতু ব্যালেন্স গুলো বা উদ্বৃত্তগুলো দেওয়া ছিল, আমরা জানি উদ্বৃত্তের জন্য কোনো জাবেদা এন্ট্রি করতে হয় না, সরাসরি উদ্বৃত্তটা ব্যালেন্স হিসাবে লিখে দিলেই চলবে। যে এন্ট্রি, যেমন নগদান হিসাবে নগদের ব্যালেন্সটা লিখবে, অফিস সরঞ্জাম হিসাবে অফিস সরঞ্জামের ব্যালেন্সটা লিখবে, প্রদেয় হিসাবে প্রদেয় হিসাবের ব্যালেন্সটা লিখবে, মূলধন হিসাবে মূলধন হিসাবের ব্যালেন্সটা লিখবে। এভাবেই কিন্তু ব্যালেন্স গুলো সরাসরি চলে যাবে, কোনো জাবেদা দাখিলার প্রয়োজন নাই। আর অন্যান্য এন্ট্রিগুলো যেগুলো আছে সেগুলো জাবেদা করতে হবে। নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট, তারপরে হলো মূলধন হিসাব ক্রেডিট। আমি এখানে ব্যাখ্যা লিখিনি, তোমরা জাবেদাগুলো যখন রাফ করবে ব্যাখ্যা লেখার প্রয়োজন নাই।
তারপরে 5 তারিখের এন্ট্রিটা বিক্রয় ছিল, তার 60% নগদে এবং 40% ধারে। নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। তারপরে হলো প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে 24,000, 16,000, 40,000 টাকা। এরপরে আছে যে প্রাপ্য থেকে টাকা আদায় হলো না, 9 তারিখে একটা এন্ট্রি আছে ভাড়া প্রদান, ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 8,000 টাকা। তারপরে 12 তারিখের এন্ট্রিটা ছিল যে 5 তারিখে ধারে বিক্রয়কৃত, ওখান থেকে প্রাপ্য থেকে টাকা পাওয়া গেল, 500 টাকা বাট্টা মঞ্জুর করা হলো। নগদান হিসাব ডেবিট, বাট্টা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আমরা যেহেতু প্রাপ্য থেকে পাচ্ছি, আমাদের প্রাপ্য হিসাব কমে যাবে, হ্রাস পাবে, ক্রেডিট করতে হবে। আর নগদ টাকা পাচ্ছি বলে নগদান হিসাব ডেবিট, বাট্টাটা ছাড় দিচ্ছি বলে বাট্টাটা ডেবিট করতে হবে, প্রদত্ত বাট্টা। তারপর 17 তারিখের এন্ট্রিটা লেনদেন নয়, এটা আমি লিখে দিলাম। তারপর 20 তারিখেরটা ক্রয় হিসাব ডেবিট, এটা ছিল 9,000 টাকার পণ্য ক্রয় করে 50% নগদে 50% ধারে। তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট আমরা করব 9,000 টাকার 50%, 50%, 4,500, 4,500। এরপরে প্রদেয় হিসাবকে পরিশোধ করা হলো 200 টাকা বাট্টা, 200 টাকা বাট্টা পাওয়া গেল। তাহলে প্রদেয় হিসাব ডেবিট, প্রদেয়কে পরিশোধ করলে প্রদেয় ডেবিট করতে হবে, কমে যাবে। নগদান হিসাব ক্রেডিট, বাট্টা হিসাব ক্রেডিট। 26 তারিখে নগদ বিক্রয় ছিল, নগদে বিক্রয়, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর 30 তারিখের এন্ট্রিটা ছিল বেতন প্রদান করা হলো, ম্যানেজারকে বেতন প্রদান, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। তাহলে এগুলো আমরা করলাম। এটা জাবেদাটা হচ্ছে রাফ। এই জাবেদাগুলো থেকে খতিয়ানগুলো তোমরা নিজেরা একটু খতিয়ানগুলো করবে। আমি খতিয়ানের ব্যালেন্স গুলো একটু তোমাদের সুবিধার্থে বলে দিলাম, কিন্তু করতে হবে, কাজটা করতে হবে তোমাদের নিজেদেরকে। নগদান হিসাবের ব্যালেন্স আসবে 84,700 টাকা, এটা তোমরা করে মিলাবে। তারপরে মূলধন হিসাবের ব্যালেন্স আসবে, মূলধন আগেরটা যদি আমরা ধরি তাহলে বেশি আসবে, এখানে আছে 40,000 টাকা, কিন্তু আমাদের আগেরও একটা মূলধন ছিল, সেই মূলধনটা ব্যালেন্স হিসাবে লিখে, আগের মূলধনটা ছিল 69,000 টাকা, তার সাথে 40,000 টাকা যোগ করে মূলধনের ব্যালেন্সটা লিখবে। তারপর অফিস সরঞ্জাম আগে ছিল 30,000, পরে 30,000, দুটো যোগ করে 60,000 টাকা। 60,000 টাকা মূলধনের ব্যালেন্সটা হবে 69,000 প্লাস 40,000, টোটাল 1,09,000। মূলধনের ব্যালেন্সটা হবে 1,09,000 টাকা, এটা তোমরা একটু ঠিক করে নিও। আর প্রদেয় হিসাব 18,000 টাকা আসবে। প্রদেয় 18,000 ব্যালেন্স ছিল, আবার নতুন করে প্রদেয় হিসাব আসছে, আবার প্রদেয় হিসাব ক্রেডিট করে ডেবিট করে ফেলছি আমরা 4,500 টাকা, তাহলে ব্যালেন্স হয়ে গেল 18,000 টাকা। তাহলে এই ব্যালেন্স গুলো এভাবে আসবে। তারপর উমো নাম্বারে ছিল নগদ প্রাপ্তি জাবেদা এবং প্রদান জাবেদা তৈরি করো। আচ্ছা ম্যাম, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো আমাকে। ম্যাম একটা কোশ্চেন ছিল। আচ্ছা ম্যাম, হ্যাঁ, বলো। খতিয়ানের প্রথম আমরা যে আমাদের ব্যালেন্স আছে না, ব্যালেন্সটা লিখে ফেলবে। হ্যাঁ, যে খতিয়ানে আগে ব্যালেন্সটা লিখে যে ফেলবে, ব্যালেন্সটা ব্যালেন্স লিখে তারপরে করতে হবে, ব্যালেন্স লিখে এরপরে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, খতিয়ানে প্রথমে ব্যালেন্সটা লিখবে, নগদের ব্যালেন্সটা হবে ডেবিট কলামে, মূলধনের ব্যালেন্সটা হবে ক্রেডিট কলামে, ওপেনিং ব্যালেন্স বা প্রারম্ভিক ব্যালেন্সটা হবে ক্রেডিট, অফিস সরঞ্জামের প্রারম্ভিক ব্যালেন্স হবে ডেবিট, প্রদেয় হিসাবের প্রারম্ভিক ব্যালেন্স হবে ক্রেডিট। তারপরে তোমরা জাবেদা থেকে বাকি এন্ট্রি গুলো লিখবে, যেটা আমি রাফ তোমাদের জাবেদা করলাম দেখালাম, সেখান থেকে তোমরা বাকি এন্ট্রি গুলো বসাবে এবং এই ব্যালেন্স গুলো আসবে। এখানে মূলধনের ব্যালেন্সটা হবে 1,09,000 টাকা, তোমরা এটা একটু ঠিক করে নিও, 1,09,000 টাকা। আর নগদ প্রাপ্তি জাবেদা এবং প্রদান জাবেদায়, নগদ প্রাপ্তি জাবেদা প্রদান জাবেদাটা একটু দেখো। প্রাপ্তি জাবেদায় আমরা কি কি কলাম করব? তিস্তা বিপণী বিতানের নগদ প্রাপ্তি জাবেদা উপরে লিখবে, হেডিং দিবে, তারপরে লিখবে তারিখ, ক্রেডিট হিসাব খাত। যেহেতু প্রাপ্তি জাবেদায় আমরা নগদান হিসাব ডেবিট করি, তাহলে এই কলামটাতে হবে ক্রেডিট হিসাব খাত। তারপর হচ্ছে সূত্র আসবে, এরপরে ডেবিট এবং ক্রেডিট। ডেবিটে হবে নগদান হিসাব, তারপরে প্রদত্ত বার্তা। ক্রেডিট দিকে আসবে বিক্রয়, বিক্রয় হিসাব, প্রাপ্য হিসাব, অন্যান্য হিসাব, বিক্রয় হিসাব, প্রাপ্য হিসাব, অন্যান্য হিসাব। তারপরে প্রথম এন্ট্রিটা আসবে মূলধন হিসাব, এটা প্রথম যে জাবেদাটা আমরা করলাম, মূলধন হিসাব ডেবিট, ওখানে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট ছিল, এর জন্য নগদ বরাবরে যে টাকাটা সেটা এখানে এন্ট্রি করতে হবে, 10,000 টাকা ডেবিট করতে হবে। আর ওখানে অন্যান্যতে মূলধনটা অন্যান্য কলামে যাবে, বিক্রয়টা বিক্রয় কলামে যাবে, প্রাপ্যটা প্রাপ্যর কলামে যাবে, আর মূলধন হিসাবটা অন্যান্য কলামে যাবে। তারপরে বিক্রয় হিসাব, বিক্রয়ের এন্ট্রি থেকে আমরা যেটা পাচ্ছি, বিক্রয় নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 24,000 টাকা, সেই 24,000 টাকা ডেবিট করতে হবে, এটা বিক্রয় ঘরে বসবে, নগদের ঘরে এবং বিক্রয়ের ঘরে। প্রাপ্য হিসাব, যেহেতু ওখানে একটা বার্তা ছিল, তাহলে নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 16,000 টাকা,
আর 15,500 টাকা নগদে, 500 টাকা বাট্টা। এবার আমরা যোগ করে পাবো টোটাল 50,000 টাকা। নগদ আর প্রদত্ত বাট্টা যোগ করে 50,000 টাকা, আর ওদিকে 3টা কলাম যোগ করে 50,000 টাকা। এভাবে আমরা নগদ প্রাপ্তি জাবেদাটা করব। তারপর নগদ প্রদান জাবেদা। প্রদান জাবেদার মধ্যেও প্রদান জাবেদায় কিন্তু একই রকম 5টা কলামই করতে হবে, ঠিক উল্টোটা আসবে। এখানে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ক্রেডিট ডেবিট, আর 2টা ক্রেডিট করবে, একটা হবে প্রাপ্ত বাট্টা আর একটা হবে নগদান হিসাব। প্রাপ্ত বাট্টা ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় হিসাবটা আসছে এটা নগদ ক্রয়ের এন্ট্রিটা আসছে এখানে, নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 4,500 টাকা। তারপর প্রদেয় হিসাবকে পরিশোধ করা হলো, সেই এন্ট্রিটা আসছে 200 টাকা বাট্টা, 4,300 টাকা নগদের ঘরে বসবে। তাহলে প্রদেয় হিসাব ডেবিট, বাট্টা হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। আর বেতনের ক্ষেত্রে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতনটা অন্যান্য খাতে আসবে, অন্যান্য কলামে। আমরা যখন ক্রেডিট 2টা কলাম যোগ করব, 18,800 এবং 200 হবে 19,000 টাকা। আর ডেবিট 3টা কলাম আমরা যোগ করব, এখানে আসবে 19,000 টাকা। তাহলে এইভাবে আমরা নগদ প্রাপ্তি জাবেদা, প্রদান জাবেদাটা আমরা শেষ করব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু মোটামুটি সবগুলো পেয়ে গেলাম, আমাদের আর কিছু নেই। এখন তোমরা যদি প্রত্যেকটাতে 4 নাম্বার করে 5টা অংশ এখানে আছে, 5টা ঠিকঠাক মতো করতে পারো, আমরা কিন্তু সর্বোচ্চ নাম্বারটা দেওয়ারই চেষ্টা করব। সেজন্য তোমাদেরকেও পরিষ্কার করে খাতায় প্রেজেন্টেশন করতে হবে। মনে করবে তোমরা বোর্ডের পরীক্ষা দিচ্ছ, মনে করে সেইভাবে খাতাটা তোমাদের তৈরি করতে হবে, সেইভাবেই তোমরা করবে। ঠিক আছে স্টুডেন্টরা? তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। তোমরা কালো কালি বা নীল কালি ব্যবহার করতে পারবে, কিন্তু লাল বা কমলা রঙের এই 2টা ব্যবহার না করাই উত্তম। লাল এবং কমলা বাদ দিয়ে বাকি কালিগুলো তোমরা, অর্থাৎ একটা পয়েন্টটা লিখতে পারো বা আন্ডারলাইন করতে পারো, সেই কাজে তোমরা ব্যবহার করতে পারো। আর চারিদিকে মার্জিন রাখাটা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে বাধ্যতামূলক না, অন্যান্য গুলোর ক্ষেত্রে একটু করে রাখবে। ঠিক আছে? চারিদিকে মার্জিন রাখতে হবে ম্যাম? কোনটা? আচ্ছা ম্যাম, আমাদের যে বলছে মানে চারিদিকে মার্জিন রাখতে হবে, 2 দিকে রাখলে হবে না? চারিদিকে মার্জিনটা আসলে এত বাধ্যতামূলক না। হ্যাঁ, রাখতে পারো। অ্যাকাউন্টিং এ তো রাখার প্রয়োজন নাই, অন্যান্য সাবজেক্টে তোমরা এখন কতগুলো বক্স স্কেল পাওয়া যায়, সেগুলো দিয়েও করতে পারো, অথবা স্কেল দিয়ে চারদিকে ছোট করে রাখবে আর কি, করতে পারো। 2 দিকে করলেও চলবে। আচ্ছা ম্যাম, তারপরে আরেকটা কোশ্চেন হচ্ছে যে ম্যাম, আমাদের যে বলছে উভয় পৃষ্ঠায় করতে পারবো, এখন ম্যাম অ্যাকাউন্টিং ও উভয় পৃষ্ঠায় করতে পারবো। এখন মানে আমরা যারা আগে করে ফেলছি, একটা সাবজেক্ট করে ফেলছি এক পৃষ্ঠা করে, হ্যাঁ, তো না ম্যাম এই এখন সাবজেক্টটা কি আবার করব? এটা আজকে তোমাদের গ্রুপ ম্যাডামরা হয়তো বলে দিচ্ছে উভয় পৃষ্ঠা করার জন্য। এটা আজকে মিটিং এ আমাদের সিদ্ধান্ত হয়েছে যে উভয় পৃষ্ঠায় মেয়েরা লিখতে পারবে, লিখবে। হ্যাঁ, তো তোমরা যারা সিঙ্গেল পেজে করে ফেলছো তাদের আর উভয় পৃষ্ঠায় করার দরকার নেই, যেভাবে আছে এভাবে থাকবে। পরবর্তী যে অ্যাসাইনমেন্ট গুলো আসবে সেগুলো তোমরা উভয় পৃষ্ঠায় করবে। হ্যাঁ, ঠিক আছে? কারণ ম্যাম ওই গ্রুপ ম্যামকে জিজ্ঞাসা করছি, তো ম্যাম বলতেছে যে মানে আমি ব্যবসা সংগঠন পুরোটাই করে ফেলছি, হিসাব বিজ্ঞান অর্ধেক শেষ, এক পেজ করে। এখন ম্যাম বলতেছে যে তুমি যদি অন্যগুলাও মানে করে সবগুলা করার পর মানে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার তারিখ দেয় নাই, তো তখন পর্যন্ত মানে ওগুলা আবার করে ফেলতে একটু মানে কষ্ট করে। তো ম্যাম আমার জন্য তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমার তো ওই সবগুলা পিস প্রয়োজন নষ্ট নাই, হয়ে যাবে না? যারা করে ফেলছো তাদের আর প্রয়োজন নাই। পরিষ্কার করে লিখবে, নামগুলো যেভাবে ব্লক লেটার লিখতে বলা হয়েছে সেভাবে ব্লক লেটারে লিখবে, আর অন্যান্য যা যা যেভাবে নির্দেশনা দেয়া আছে সেভাবেই করো। ঠিক আছে? এখন তাহলে এখন এক পেজে যেহেতু লিখে ফেলছি, ওগুলা লিখে ফেলতেছি নাকি, যদি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট দেয় তাহলে হ্যাঁ, যেগুলো লিখে ফেলছো ওগুলো আর করার দরকার নাই। যেগুলো লিখে ফেলছো ওগুলো আর আবার পুনরায় লেখার দরকার নাই। নতুন করে যেগুলো লিখবা দ্বিতীয় সপ্তাহের বা তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে, সেগুলা ঠিকঠাক মতো লিখলেই হবে। আচ্ছা, আর ম্যাম কভার পেজ তো আমরা প্রথমে প্রিন্ট করব না প্রথমটা, তাহলে আর বাকিগুলো ফটোকপি দিলে হবে না? কভার পৃষ্ঠাটা হ্যাঁ ফটোকপি দিলে চলবে, আমার কাছে মনে হচ্ছে চলবে। এখন সবাই তো মানে একটা প্রিন্ট আউট করে বের করে তারপর বাকিগুলা বলতেছে সবাই ফটোকপি করে দিবে। ম্যামও মানে ওইভাবেই করতে পারো। হ্যাঁ, ওইভাবেই করতে পারো। আবার অনেকে হাতে লিখেও লিখতে পারবে, সেটাও করতে পারো। তবে হাতে লেখাটা
অনেক বড় হয়ে যাবে, সেটা তোমাদের আবার পেজের সাথে অ্যাডজাস্ট হবে না। ম্যাম এজন্য তোমরা হাতে লিখবা, ইয়েটা ফটোকপি করে ফেলবা। তাহলে ম্যাম এখন আমি 1 পৃষ্ঠা করে লিখতেছি, দ্বিতীয় সপ্তাহগুলো ম্যাম 2 পৃষ্ঠা মানে উভয় পাশে করে লিখবো ম্যাম। কেউ যদি করতে চাও সমস্যা নাই, আমার কাছে মনে হচ্ছে সমস্যা নাই। হ্যাঁ এটা তো অনেকের আর্থিক সমস্যা আছে, সেই জন্য এটাকে আচ্ছা। হয়তো প্রেফার করছে। আবার কেউ যদি সিঙ্গেল পৃষ্ঠায় করতে চাও সমস্যা নাই, ঠিক আছে? জি ম্যাম। এখন ম্যাম ধরেন এগুলো তো করে ফেলছি, আর 2টা সাবজেক্ট হ্যাঁ, পরবর্তীগুলো ঠিক করে করবা, যেমন পরবর্তীগুলো ঠিক করে আর করো। হ্যাঁ ফিনান্স ঠিক বাকি আছে। আছে, ফিনান্স তো ওইভাবে। আচ্ছা ম্যাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা ম্যাম তাহলে বুঝছি। আমার ম্যাম আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। আমার ফোন নাম্বার ম্যাডাম। তোমাদের কাছে আছে, তোমরা আমাকে ফোন করতে পারো। ঠিক ম্যাম আছে? আচ্ছা, খাতার চারপাশে ম্যাম আমার একটা প্রশ্ন আছে। 4-5টা তোমরা ছোট করে রাখতে পারো, ছোট করে একদম চিকন করে তোমরা না না, দাগ টেনে অঙ্কের দিতে ক্ষেত্রে পারো। কি, অঙ্কের ক্ষেত্রে তো আমরা পরীক্ষার সময় চারপাশে রোলারটা করি না, এটা কি এখন করতে হবে? না না, লাগবে না, লাগবে না, লাগবে না না? লাগবে না, অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে লাগবে না। তোমরা অন্যান্য ওই থিওরির ক্ষেত্রে তোমরা লিখতে পারো। থিওরির ক্ষেত্রে করবো আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাম আসসালামু আলাইকুম। ঠিক আছে, ম্যাম তা আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। ম্যাম ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।